হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আনাদার পডকাস্ট। অনেকদিন বাদে আবার তোমাদের সবার সাথে আহ, গল্প হচ্ছে, আলাপচারিতা পর্ব মিটিয়ে আবার গল্প করছি। কারণ কি, দীর্ঘ একটা সময় ধরে আমরা একটা বিরতি নিয়েছিলাম বিভিন্ন কারণে। আমার ওয়ার্ক লাইফ বলতে পারো, আমার পার্সোনাল লাইফে কিছু ইস্যুস চলছিল, সেগুলোকে ওভারকাম করে আমি অনেকদিন ধরেই ভাবছিলাম যে একটা পডকাস্ট যদি নিয়ে আসা যায়। সাইমেলটেনিয়াসলি তোমরা জানো যে আমরা অডিও স্টোরিও করছি, অডিও স্টোরিরও আমরা কাজ অলরেডি আরম্ভ করে দিয়েছি, এবং অডিও স্টোরিও সাইমেলটেনিয়াসলি হয়তো এই মাসেই আমরা একদম কমিটমেন্ট করতে পারছি না যে এই মাসেই আমরা দিতে পারবো, কিন্তু মোস্টলি বাই নেক্সট মান্থ আমরা কিছু একটা করতে পারবো, নতুন একটা গল্প তোমাদের দিতে পারবো। আজকে যে ঘটনাটা তোমাদের সামনে তুলে ধরবো, এই সত্য ভৌতিক ঘটনা পডকাস্ট সিরিজে নিশি কথায়, আমার সাথে আজকে যে আছে সে মানুষটা খুবই স্পেশাল একজন। কারণ কি স্পেশাল বলার কারণ এটাই যে আমি যে অডিও স্টোরি গুলো করি, বা আমরা যে অডিও স্টোরি গুলো করি, তার যে ব্যাকবোন অথবা তারানাথের যে গলা তোমরা শুনতে পাও, অথবা তারিণী খুড়োর গলা যে তোমরা শুনতে পাও, এবং প্রচুর জন আমাকে তোমরা যারা টেক্সট করো যে এই গলাটা কার, এই মানুষটাকে কেমন দেখতে। তো আজকে সেই সুযোগটা করে দিচ্ছি তোমাদেরকে, সেই মানুষটাকে তোমাদের সামনে এনেছি। আমাদের সবার খুবই প্রিয় স্বপন কাকু। আমি তো স্বপন কাকুই বলি, কিন্তু ওনার পুরো নাম স্বপন কুমার দাস। এবং উনি আজকে এইখানে যে এসেছেন, বা এখানে যে আমার সামনে বসে যে আড্ডা মারবে, অনেকবার আমি বলেছি যে কাকু এবার একটা আমরা এরকম করি, তুমি তো আমাকে অনেক গল্প বলেছো, বা তোমার ঝুলিতে অনেক এরকম সত্য ঘটনা আছে, তো এরকম একটা যদি আমরা পডকাস্টের থ্রু দিয়ে করি। কিন্তু কাকু যেহেতু বিজ্ঞান থেকে বড় হয়েছে, বিজ্ঞান নিয়েই বড় হয়েছে ছোটবেলা থেকে, তো কোনোভাবেই আমাকে বলতে কি যে না না, আমি যা এক্সপিরিয়েন্স করেছি এটা আমি যখন বুঝতে পারিনি, তো আমি লোকে কেন অপপ্রচার করবো যে এরকম জিনিস আছে বা এরকম জিনিস হয়েছে আমার সাথে। তো সেই কারণেই এত ডিলে, কিন্তু অবশেষে আমরা পেরেছি নিয়ে আসতে। স্বপন কাকু, ওয়েলকাম। কেমন আছো বলো? খুব ভালো আছি। তো ব্যাপার আপনাদেরও বলি যে এই অঙ্কুরের কথাতে না করতে পারি না, আর এই যে এত কথা আমার সম্পর্কে বললো, নেহাতি আমার প্রতি ওর একটা শ্রদ্ধাশীল মনোভাব থেকে কথা বলেছে। কিন্তু আমরা যে আপনাদের এই অডিও স্টোরি গুলো আপনাদের সামনে আমরা পরিবেশন করি, তার নেপথ্যের কারিগর হচ্ছে কিন্তু অঙ্কুর। আমাকে অনেক কথা বললো, তো শুনতে হলো চুপচাপ, কিন্তু অ্যাকচুয়ালি ওই হচ্ছে সমস্ত কিছু কাজটা দেখাশোনা করে এবং করে, এবং আমার কাজ হচ্ছে উৎসাহ দেওয়া। আমি একা হয়তো অনেক কাজ করে উঠতে পারবো না, সে ক্ষমতা আমার নেই, কিন্তু আমি যেহেতু নিজে একজন শিক্ষক, তো আমার মনে হয় যে যারা একটু বিভিন্ন কাজে এগিয়ে যাচ্ছে তাদের একটু যদি পিছন থেকে উৎসাহ দেওয়া যায়, যদি তাদের একটু কাজের অগ্রগতি হয়, আমি সেই ধ্যান ধারণা থেকেই আমি নিজেদের সাধ্য মতো বিভিন্ন কাজে অংশগ্রহণ করি। আমার গুণ কতটা আছে জানি না, কিন্তু আমি চেষ্টা করি তাদের কাজটাকে একটু ত্বরান্বিত করার। সেই দৃষ্টিভঙ্গি নিয়ে আমি বিভিন্ন কাজে এদের সঙ্গে যুক্ত হই। তো আজকে আমাকে ধরেছে নিহাতি একটা আমার জীবনে একটা অবিস্মরণীয় ঘটনা, আজও আমার মধ্যে। ঘটনাতে যাব, কিন্তু তার আগে যদি তোমার একটু ছোট একটা কোনো ইন্ট্রোডাকশন দাও, কারণ যারা দর্শক যারা দেখছে তারা তো আমি যেটা বললাম সেটা তো শুনলো, কিন্তু তুমি কিসের সাথে যুক্ত আছো, বা তুমি কোন মঞ্চের সাথে যুক্ত, তোমরা কি করো, সেটা যদি আগে একটু বলো। অ্যাকচুয়ালি পেশায় আমি শিক্ষক, তো বিজ্ঞান নিয়ে পড়াশোনা, বিজ্ঞানের ছাত্র আমি। তো কলেজ লাইফে আমাদের একটা বিজ্ঞান ক্লাব ছিল, আর আমার গ্রামেই জন্ম এবং গ্রামেই বেড়ে ওঠা। এখন কর্মসূত্রে আমি শহরে থাকি। তো গ্রামে যেহেতু, তোমার গ্রাম কোথায়? গ্রাম হচ্ছে আমতার কাছাকাছি। আচ্ছা, সামন্তী বলে একটা গ্রাম আছে, খুব বর্ধিষ্ণু গ্রাম, একটা সংস্কৃতিবান একটা জায়গা আর কি।
তো আমাদের যে নিজস্ব ক্লাব আছে সেই ক্লাবে সাংস্কৃতিক চর্চা, বিজ্ঞান চর্চা এবং সেখানে বিভিন্ন সামাজিক কাজকর্ম হয়। আচ্ছা। তো স্বাভাবিকভাবেই আমরা ছোট থেকে সেই ক্লাবের সঙ্গে যুক্ত এবং তাদের ক্রিয়াকলাপ দেখে আমরা আকৃষ্ট হয়েছি ছোট থেকেই। এবং যখন বড় হয়েছি তখন আমরা এই বিজ্ঞান মঞ্চ করে আমাদের যে বিজ্ঞান মেলা হতো, বাৎসরিক সাংস্কৃতিক অনুষ্ঠানে একটা বিজ্ঞান মেলাও থাকতো, সেখানে আমরা এই সমস্ত কুসংস্কার বিরোধী বিভিন্ন অনুষ্ঠান আমরা করতাম। মানুষের মনে স্বাভাবিকভাবে গ্রামে তখন আজ থেকে প্রায় 45 বছর আগেকার ঘটনা, স্বাভাবিকভাবে তখনকার পরিবেশ পরিস্থিতির সঙ্গে এখনকার পরিবেশ পরিস্থিতি আকাশ পাতাল তফাৎ, অনেক উন্নতি হয়েছে। শিক্ষায় যেমন উন্নতি হয়েছে, সামাজিক নানা পরিবর্তন হয়েছে, আর্থিক উন্নতি হয়েছে। স্বাভাবিকভাবে মানুষ একটা অন্ধকার বলবো না, আরো জীবন আলোকিত হয়েছে। সেটা জ্ঞানের আলোয় হতে পারে। তো এখন সেই তখনকার 40-45 বছর আগেকার গ্রামের চেহারা এখন আমি আর মেলাতে পারি, এখন পরিবর্তন। তো স্বাভাবিকভাবে তখন মানুষের মধ্যে কিন্তু অনেক এরকম সব সংস্কার বলবো না, কুসংস্কার ছিল। হ্যাঁ, মানে আমি কিছু ওই ভূত প্রেত এরকম মানুষের মনের মধ্যে ছিল। মানুষ মারা গেলে এরকম ভূতে ঘুরে বেড়ায়, অনেক কিছু ঘটনা। মানে আমি আমার ঠাকুমার কাছে শুনেছি যে সেই সময় মানে আমার যেহেতু গ্রামের বাড়ি হচ্ছে বাগনানে, তো ওখানে আমরা শুনেছি যে আমার ঠাকুমা যখন ছোট ছিল মানে ওই হট করে মিথেনের যে যেটাকে আমরা বলি আলেয়া মার্স গ্যাস, ওটা ওই সাধারণত ওই পচা পানা পুকুর থেকে ওই মার্স গ্যাসটা তৈরি হয়। এই মার্স গ্যাসের মধ্যে ফসফরাস ডাইহাইড্রাইড থাকে, ওটা বাতাসের সংস্পর্শে এলেই জ্বলে ওঠে, কিন্তু ওটা তো অনেক গ্যাস তৈরি হয় না। এবং সাধারণত গরম কালে এটা ওই জ্বলার ঘটনা ঘটতো, কারণ তখন ওই মার্স গ্যাসের যে জ্বলনাঙ্ক ইগনিশন পয়েন্টটা চেয়ে সাধারণত এয়ারের টেম্পারেচারটা একটু বেশি থাকতো, তখন ওই ঘটনাগুলো ঘটতো। আর সাধারণত এই যে পুকুর টুকুর গুলো, সেখানে মানুষের যাতায়াত ছিল না, ফলে সেখানে বন জঙ্গল হয়ে থাকতো, একটা ভয়ের পরিবেশ অমনি থেকেই তৈরি হয়ে থাকতো। দিনের বেলা হচ্ছে তো সেখানে ভয় পেত। তো সেই ভয়ের পরিবেশটা তার সঙ্গে এরকম একটা মানে এইরকম একটা ঘটনা, তখন কিন্তু মানুষ এটা বিজ্ঞান দিয়ে ব্যাখ্যা করতে পারতো না। আমরা হয়তো পড়াশোনা করে পরে জেনেছি যে হ্যাঁ এরকম একটা ঘটনা ঘটে, কিন্তু আমরা দেখার সৌভাগ্য সেটা আমার দাদুর মুখে শুনি। মানে কিন্তু এখন তো সেই সমস্ত পুকুরগুলো সংস্কার হয়েছে, সেখানে মাছ চাষ হয়, এই ঘটনাগুলো এখন আর ঘটে না, কিন্তু শুনেছি। তো মানে আমার বলার এটাই কারণ যে মানে সবকিছুর পেছনেই যে হয়তো সায়েন্স আছে, সেটাই আমরা তুলে ধরার চেষ্টা করি থ্রু আমার এই পডকাস্টে। কিন্তু কিছু জিনিস থাকে যেগুলো হয়তো বারবার, আমি ফার্স্ট এপিসোডেও বলেছিলাম একটা কথা, মেটাফিজিক্যাল, মানে যেগুলোর ফিজিক্যাল এক্সিস্টেন্স নেই অথবা সায়েন্টিফিক্যালি আমরা ব্যাখ্যা দিতে পারবো না, সেরকম জিনিসও হয় আর কি। তো আজকে যে ঘটনাটা তুমি আমার সাথে শেয়ার করবে বা আড্ডা দেবে সবার সাথে, তো সেটা কিরকম হয়েছিল, মানে একটু যদি বলো। অ্যাকচুয়ালি যেটা হয়েছিল আমার জীবনে, যে এখনো সত্যিকারের আমার খুব ভাবতেও রোমাঞ্চক লাগে, যে আমাদের মনের মধ্যে কিন্তু এই ভূত প্রেতের ভয়টা, যেহেতু আমরা এর বিরুদ্ধে অনেক কাজকর্ম করছি মানে প্রচার করছি, মানুষের এই ভয়টা দূর করার চেষ্টা করছি, এবং ভূত প্রেত বলে যে কিছু নেই, বিজ্ঞানের পরিভাষায় যদি বলি যে নেই, তার অস্তিত্ব নেই, সেটা আমরা জনমানুষে তুলে ধরার চেষ্টা করছি আমাদের ক্ষুদ্র গণ্ডির মধ্যে। তো স্বাভাবিকভাবে শুধু তাই নয়, আমাদের তখন গ্রামে প্রচুর চুরি টুরি হতো। তো ওই লোকাল থানা থেকে, এটা কোন সালের কথা? ওটা 84-85 কথা আছে। তো সেই সময় আমাদের গ্রামে প্রচন্ড চোরের উৎপাত হতো, ফলে লোকাল থানা থেকে ওই নৈশ প্রহরী বাহিনী, যারা নাইট গার্ড দেওয়ার একটা ওরা দল তৈরি করে দিয়েছে। তো আমরা তো অতি উৎসাহে সেই দলে যেতাম, চোর ধরবো, একটা বীরত্ব ফলাবো। যদিও সেই সৌভাগ্য হয়নি। তো আমরা ওই অন্ধকার রাত্রি যে জায়গায় দিনের বেলা যেতে গা ছমছম করতো, সেই জায়গায় আমরা যেতাম 2-3 জন 4 জন একটা গ্রুপ করে যেতাম।
ফলে এই ভয়টা, আমরা এই সমস্ত কাজ করার ফলে ভয়টা স্বাভাবিকভাবে আমাদের মনের মধ্যে কোনো জায়গা করতে পারেনি। ভয় ছিল না আমাদের মনের মধ্যে। এখন যে একদম খুব বলে দেবো যে আমার মনের মধ্যে ভয় ছিল না বলা যাবে না, কিন্তু সাধারণত যে ভয়গুলো সাধারণত থাকে মানুষের মধ্যে, আমাদের মধ্যে ওটা ছিলই না। কিন্তু যে ঘটনাটা আমি এখন বলবো, আমার জীবনে একটা ঘটে যাওয়া ঘটনা। যেহেতু আমরা ক্লাব এর সঙ্গে যুক্ত ছিলাম, বিভিন্ন সামাজিক কাজকর্ম করতাম, তো ওই কলেজে যখন পড়ি তো ওই 99 দশকের ঘটনা আর কি, 92-3 এরকম ঘটনা। তো সেই সময় আমাদের পাড়ায় একটা কাকিমা সম্পর্কে হন, দীর্ঘদিন ধরেই একটা অবসাদে ভুগছিলেন, কিন্তু ওই কাকিমা আমাকে মারাত্মক স্নেহ করতেন। তখনকার দিনে গ্রামের সবার সঙ্গে সবার একটা নিবিড় সম্পর্ক ছিল। এই যে বড়দের প্রতি শ্রদ্ধাশীল থাকা, ছোটদের প্রতি একটা স্নেহসুলভ মনোভাব নিয়ে চলা, এই প্রত্যেকের যে একটা বড়দের সম্মান দেওয়া, ছোটদের ভালোবাসা, এটা ছিল গ্রামের মধ্যে, এখনো যদিও আছে সেটা। তো ওই কাকিমা হঠাৎ একদিন সন্ধ্যের পর থেকেই নিরুদ্দেশ, খুঁজে পাওয়া যাচ্ছে। তো স্বাভাবিকভাবে পাড়ায় একটা চারিদিকে রটে গেল, পাওয়া যাচ্ছে না। তো আমরা খোঁজাখুঁজি শুরু করে দিলাম। এবারে কোথায় যেতে পারে, তখন তো এত যোগাযোগ ব্যবস্থা উন্নত ছিল না, ফোন ছিল না। স্বাভাবিকভাবেই যা করতে হচ্ছে ফিজিক্যালি শব্দ উচ্চারণ করা, কোথাও আত্মীয় স্বজনের বাড়ি গেছে কিনা সেটাও বিভিন্ন ভাবে খোঁজ খবর করা হচ্ছে। এই করতে করতে আমাদের মনে একটা সন্দেহ হলো যে তো দীর্ঘদিন ভাবে একটা অবসাদে ভুগছে, কি সুইসাইড করলে করতে পারে। আমাদের মনে তখন এই ধারণাটা এলো আর কি। একজন বললো যেটা কি হতে পারে, এটা হতে পারে। তখন আমরা ওই মানে আমাদের পাড়ার একদম শেষের থেকেই ওই কৃষির যে ক্ষেত গুলো হয় বা পানের বরজ ছিল আমাদের প্রচুর, এবং সেখানে ওই শস্য ক্ষেত ইত্যাদি সব ছিল। আমরা ওইসব জায়গা খোঁজাখুঁজি শুরু করলাম, যদি সুইসাইড করে ওইসব জায়গাতেই সাধারণত করে। এর আগেও দুটো একটা এরকম ঘটনা ঘটেছিল। এখন সেই ঘটনার পরিপ্রেক্ষিতে আমাদের খোঁজ খবর করা, না ওই জায়গায় যাবো কেন, এরকম একটা দুটো একটা ঘটনা ঘটেছিল। তো আমরা এই খোঁজাখুঁজি করছি, তখন তো ওই লাইট টর্চ নিয়ে ওই বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করছি, পানের বরজ, তো সেখানে ওই অন্ধকার চতুর্দিক, আর পানের গাছগুলো সারি সারি ভাবে থাকে, মাঝে একটু ফাঁকা জায়গা থাকে। এই খোঁজাখুঁজি করতে করতে হঠাৎ চোখে পড়লো বরজের মধ্যে কি এক শুয়ে আছে। আচ্ছা, এবারে তো আমাদের তখন দেখেই আচমকা দেখি, আমরা হয়তো ভাবছিলাম সুইসাইড করতে পারে, কিন্তু একটা মানুষ পড়ে আছে, সে জীবিত না মৃত সেটা তখন দেখার আমাদের আর সাহস হচ্ছে না। ওখানে আমরা একদম মৃত হয়ে কতক্ষণ দাঁড়িয়েছিলাম আমরা নিজেরাই বুঝতে পারছি। তারপরে যাই হোক অনেকের একটু সাহস সঞ্চয় করে কাছে গেলাম, গিয়ে দেখলাম যে নিথর দেহ পড়ে আছে, তার কোন রকম প্রাণের স্পন্দন নেই। বুঝে নিলাম অনেক আগেই মারা গেছে এবং বডি নিথর এবং ঠান্ডা হয়ে গেছে। তো ডাক্তার ডাকারা তখন মনে হলো যে না, প্রয়োজন না হলো হবে, যা দেখলাম সেটাতেই বুঝে নিলাম যে, এবং খুব সম্ভবত আরম্ভ হয়ে গেছে। মানে তখন ডাকাডাকি করছে, কোনো সারা শব্দ নেই, কোন রকম কিছু নেই, এবং খুব সম্ভবত যে কীটনাশক গুলো ওই শস্য ব্যবহার করা হতো ওইখানে ছিল, সেইটাই হয়তো খেয়েছে সেটা মনে হলো, এবং মুখ দিয়ে সেই গাঁজার মতো সেটা বেরিয়েছে। আমাদের বুঝতে আর অসুবিধা হলো না। বাড়ির লোকজন আমাদের সঙ্গেই ছিল, তার ছেলে টেলে ছিল, তো কোন রকমে আমরা এই আকস্মিকতা কাটিয়ে আমরা বাড়ি ফিরলাম, বাড়ি কাছি। এবারে যেহেতু আত্মহত্যার ঘটনা, স্বাভাবিকভাবেই পোস্টমর্টম করার একটা ব্যাপার থাকে, পুলিশকে জানানোর ব্যাপার থাকে,
কিন্তু যেহেতু দীর্ঘদিন ধরে একটা অবসাদে ভুগছিলেন, সেই জন্য বাড়ির সকলে বললো, বা ওই কাকিমার বাড়ির ছেলে মেয়ে বা আমার কাকা যিনি হন, উনি বললেন যেটা পোস্টমর্টম করা দরকার নেই, জানানোর দরকার নেই। পাড়ার যারা একটু বয়স্ক মানুষজন, যাদের আমরা মতামত বিভিন্ন ক্ষেত্রে নিই, তারাও বললো যেটা বেশি জানাজানি করা দরকার নেই, থানা পুলিশ হবে, অনেক ঝামেলা হবে, পোস্টমর্টম হবে, সেসব ঝামেলার মধ্যে গিয়ে লাভ নেই, বরং রাত্রি দাহ করে দেওয়াটা ভালো। তো সেই মতো যেহেতু আমরা ক্লাবের সমস্ত ছেলেরা এই সমস্ত কাজে একটু অংশগ্রহণ করি, স্বাভাবিকভাবে আমরা তোমরা এই দায়িত্বটা পড়লো। তো যাদের বাড়ির ঘটনা তাদের তো স্বাভাবিকভাবে পাওয়া যাবে না, এরকম একটা মর্মান্তিক ঘটনা, তাদের তো আমরা বলতে পারি না যে তোমরা এসে গিয়েছো। আর তখনকার দিনে গ্রামে ওই কাঠে দাহ করা হতো। আমার মনে হয় এখনো আছে, অনেক জায়গায় এখনো আমাদের এখন তাই আছে। এবং ঘটনা হচ্ছে তখন ওই কাঠ কেউ কিনতো না, প্রচুর গাছ ছিল, নিম গাছ, এই সমস্ত গাছ থাকতো। ওই যাদেরই কেউ বাড়ির কেউ মারা যেত, তাদেরই কোনো এরকম গাছ একটা কেটে সেই কাঠ নিয়ে দাহ করা। মানে আমি তোমাকে একটুখানি এখানে থামাচ্ছি, আমার নিজের একটা এক্সপিরিয়েন্স আমি তোমাকে বলছি এই রিলেটেড, মানে এই গাছের যেটা বললে। আমার সেজ দাদু, মানে আমার সেজ ঠাকুরদা, তিনি যখন মারা যান, উনি ছোটবেলায় যে গাছটা লাগিয়েছিলেন, সেই গাছটা যখন বড় হয়েছে সেটা কেটে ওনাকে দাহ করা হয়েছে। এই ঘটনা আমাদের গ্রামে বহু আছে, আমার দাদুও বলতে শুনেছি যে আমি কিন্তু ওই গাছটা বসিয়ে গেছি, ওই নিম গাছটা, আমাকে যেন ওই গাছে দাহ করা হয়। তো এইরকম লোকে গাছ বসাতো। এখন যেমন বৃক্ষরোপণটা একটা ওই বনসৃজনের আওতায় চলে গেছে, তো তখন কিন্তু এরকম একটা গ্রামের মানুষ গাছ লাগাতো, বিশেষ করে এই নিম গাছ বিশেষত। তো বলতো যেটা ওই বাড়ির কাউকে দাহ করার জন্য এই গাছটা রোপণ করা হতো। এবং অনেকেই করতো কি ছোটবেলাতে, মানে একদম জ্ঞানহতি বা সে ওইরকম ভাবে একটু বলতো যেটা আমি গাছটা বসাচ্ছি কিন্তু যেন দাহ করা হয় আমাকে এই গাছে কাটতে। তো যাই হোক, তাদেরই একটা গাছ তাদের বাড়ির লোকজন দেখিয়ে দিল যে একটা ওখানে নিম গাছ আছে, এবং যেখানে ডেড বডিটা পড়ে আছে সেখান থেকে 200 মিটার দূরে একটা ডাঙায় একটা নিম গাছ, ওইটা কাটা হবে। এবারে তখন রাত্রি 12টা-1টা হবে, গাছ কাটা হবে। তখনকার দিনে তো ওই হ্যাসাক ছিল, তো ওই দুটো হ্যাসাক, একটা ওই যেখানে মৃতদেহটা পড়ে আছে ওখানে একটা হ্যাসাক রাখা আছে। আর যেহেতু আশপাশে বন জঙ্গল আছে, তো শিয়াল কুকুরের একটা উৎপাত। তো আমাকে বললো যে যারা সমবয়সী, যে ভাই তুই এখানে বস, তোকে ওই কাটাকাটির জায়গায় যেতে হবে না, ওটা একটু পরিশ্রমের ব্যাপার, সব কাজ তো সবার পক্ষে সম্ভব না। যাই হোক, আমি ঠিক আছে। আর আমি একটু বরাবরই সাহস দেখাতাম, স্বাভাবিকভাবেই আমার উপরে দায়িত্ব দিল, তুমি এখানে বসে থাকো, যাতে ওই শিয়াল টিয়াল না আসে, আঁচড়াআঁচড়ি না করে, তুমি একটু দেখবে। আর আমরা তো এখানেই আছি, কথাবার্তা হবে, কেউ আসবে টাসবে ইত্যাদি। তারপরে ওদের একটু চা টা বাড়ি থেকে আনা হয়েছিল, ওরা মাঝে মাঝে আসছে, চা খাচ্ছে। তো সেটা আমি বসেছিলাম একদম 10 ফুট দূরে, মানে ডেড বডির সামনেই বসে আছি। চারিদিকে বন জঙ্গল ইত্যাদি, বসে আছি মানে দাঁড়িয়ে আছি, বা একটু হয়তো বসছি, মাঝে মাঝে বসছি, এরকম ব্যাপার। এবার এই গাছ কাটাকাটি করতে প্রায় 1 থেকে 1.5 ঘন্টা সময় লেগেছে। তারপরে ওখান থেকে ডেড বডি নিয়ে একদম সোজাসুজি শ্মশানে যাওয়া, এবং দাহ করতে করতে প্রায় ভোর হয়ে গেল, মানে সকাল হয়ে গেছে। তো ঠিক আছে, ওই পর্যন্ত চললো। বাড়ি ফিরে চান টান করে যে যার মতো করে বিশ্রাম নেওয়া হয়। এবং সন্ধ্যের পর থেকে, যেহেতু এটা একদম তাজা খবর, সবার মনের মধ্যেই তো বিভিন্ন রকম আলাপ আলোচনা চলছে এই প্রসঙ্গে, কথা বলছি কি ব্যাপার, কি থেকে হলো, কি হলো ইত্যাদি, যে ঘটনাগুলো। তো ওই দিন মানে রাত্রে 9টার সময় খাওয়া দাওয়ার পরে একটু আমাদের এই ক্লাবে আড্ডা হয়।
ওই দিন একটু অনেক রাত্রেই ফিরলাম। মানে এটা যেদিনকে দাহ করলে তার সেই দিনই, মানে তারপরে হ্যাঁ ওরা সেই সেই প্রায় একটার কাছাকাছি বাড়ি ফিরলাম, এবং কিন্তু মনের মধ্যে কোনো রকম তো ভয় ভীতি ছিল না, খুব অনেস্টলি বলছি, ভয় ভীতি কোনো রকম ছিল না। দাও হয়ে গেছে যে একটা মানে এই যে দুঃখের বা বেদনার জায়গা, সেটা একটা মনকে তো ভারাক্রান্ত করে স্বাভাবিকভাবে। মানুষ হিসেবে যাই হোক, আপনার তার স্নেহ ভালোবাসাটা তো ছোট থেকে পেয়েছি, বলে পিঠে মানুষ করেছি, তো সেরকম একজন। আর তখনকার দিনের মধ্যে এটা মানে সবাই আমাদের নিজেদের মধ্যে একটা ঘনিষ্ঠ সম্পর্ক, এটা সবার মধ্যে ছিল, মানে ফ্যামিলির মধ্যে একটা একান্নবর্তী পরিবার। তো আমাদের অ্যাকচুয়ালি এই যে বাড়িটা পাড়াটা, এটা হচ্ছে দাসপাড়াটা একজনের থেকে আমরা আস্তে আস্তে করে বংশ বিস্তার হয়েছে, মানে অনেক লোক কিন্তু ওখানে নেই। আচ্ছা আচ্ছা, মানে একজন লোক, হ্যাঁ একজন, তাদেরই সব ওই বংশধররা মিলে আমাদের পাড়াটা তৈরি হয়েছে। ফলে একটা পাড়ার নয়, একটা নিবিড় সম্পর্ক, যে ওই দাসবাড়ির বা মানে রক্তের সম্পর্ক ছিল। ফলে ঘনিষ্ঠতাটা মানে পাড়ার চেয়ে যেহেতু একটা রক্তের সম্পর্কে আমরা আবদ্ধ, ফলে সেখানে একটা সম্পর্কটা অনেক নিবিড় ছিল। মানে তো সেই হিসাবে একটা মানুষ মারা গেছে, সে যেভাবে মারা যাক, এটা তো বেদনা স্বাভাবিকভাবেই মনের মধ্যে সেটা আছে। তো আমি বাড়ি ফিরছি, তখন অত রাত্রে তো শুনশান পাড়া। হঠাৎ গেটের কাছে যখন ঢুকলাম, একটা অদ্ভুত অনুভূতি। আচ্ছা, তোমার বাড়িতে মানে মেন গেটে ঢুকছি, মনে হলো আমার পিছন 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 কে আসছে। অথচ আমি ক্লাব থেকে অনেকটা রাস্তা, প্রায় 200 মিটার রাস্তা আমি যখন আসছি, তখন কিছু মনে হয়নি। জাস্ট বাড়ির গেটের ঠিক 5-7 ফুট দূরেই মনে হচ্ছে আমাকে অনুসরণ করে করে আমার পিছন আসছে। আমি পিছন ফিরে তাকিয়ে দেখলাম, না কেউ, হতেই পারে না, কেউ তো নেই। পিছন দিকে অনেকটা গেলাম, না কেউ তো নেই। তখনও কিন্তু আমার মনের মধ্যে কোন রকম অন্য কিছু মনে হয়। তারপরে আমি যথারীতি আমি ওই আমার বেডরুমে ঢুকলাম। সে এক অদ্ভুত অনুভূতি, মনে হচ্ছে আমার পিছনে পিছনে কেউ একজন এসেছে, আমার এই বেডরুমেই সে প্রবেশ করেছে। আমি একটু জল টল খেয়ে আর শুয়ে পড়লাম। তারপরে মনে হলো যে আমার মেঝেতে, ওই বেডরুমের মেঝেতে কেউ একজন বসে আছে। সে আমার একটু ক্ষতিও করছে না, আমাকে ভয় দেখাচ্ছে না, কিছু নয়। কিন্তু আমার একটা যে অনুভূতি, কি অদ্ভুত অনুভূতি, সেটাকে আমি ওই ভাষায় প্রকাশ করতে পারবো না। আমি রীতিমতো ঘামতে শুরু করেছি। কিচ্ছু দেখতে পাচ্ছি না, কিচ্ছু দেখতে পাচ্ছি না। আমি 2-1 উঠে চেষ্টা করেছি, লাইট জ্বালিয়েছি, না কিছু নেই। না, তখনও কিছু নেই। কিন্তু যখন আমি লাইট বন্ধ করে আমি শুয়ে পড়ছি, তখনই মনে হলো যে ওখানে কে বসে আছে, একটা অস্তিত্ব আমি আছে, সেটা আমি আমার অনুভূতি থেকে বুঝতে পারছি, কিন্তু আমি ফিজিক্যালি কাউকে দেখতে পাচ্ছি। এই সম্পর্কে আমি বলবো যে আমি ফার্স্ট এপিসোডে যখন আমার বাবা এসেছিল, তখন বাবাও এরকম একটা বলেছিল যে বাবার খুব স্নেহ, খুব কাছের একজন কাকা সম্পর্কে যখন মারা গিয়েছেন, এবং এই স্টোরিটা আমাদের পডকাস্টেও শেয়ার করেছিলেন। তোমরা যদি ওটা শুনতে চাও তাহলে আই বাটনে উপরে দেখো, ওটা আমি ট্যাগ করে দেবো, ওটা শুনতে পারো। এরকমই হয়েছিল, মানে সিমিলার তুমি যেটা বলছো যে পেছন পেছন। যাই হোক, তুমি বাকিটা বলো, আমি শুনি। তো প্রথম দিনে আমি বাড়ির কাউকে ডাকারও চেষ্টা করিনি। আমি তখন ভেবেছিলাম যে এটা মনের একটা ভ্রান্তি থেকে হয়তো এটা হচ্ছে। আমি ঘুমাবার চেষ্টা করছি, ঘুমাচ্ছে না, সারা রাত্রি জেগে, এবং একই অনুভূতি আমাকে তাড়া করে বেড়াচ্ছে যে মেঝে থেকেও একজন বসে আছে। সে কিন্তু আমার কোনো ক্ষতি করছে না, আমাকে ভয় দেখাচ্ছে না, কিছু নয়, কিন্তু একটা তার অস্তিত্ব আমার মনের মধ্যে একটা ভয় সঞ্চার করছে। আচ্ছা, এই করতে করতে যখন পাশের গ্রামের মসজিদ থেকে আজান শুরু হলো, ভোর 4:30 এরকম সময়, তখন মনে হলো যে ওখানে বসেছিল সে বেরিয়ে চলে গেল। এবং অদ্ভুত ভাবে আমার মনটা হালকা হয়ে গেল। আমার মনের মধ্যে যে একটা ভয় চেপে বসেছিল, অদ্ভুত ভাবে সেটা কিন্তু আমি ভয় শূন্য হয়ে গেলাম। আচ্ছা,
এবং এটা কি তোমার কোথাও গিয়ে মনে হয় যে এই আজান বলো অথবা গায়ত্রী মন্ত্র বলো অথবা বাইবেলের চ্যান্ট বলো, এইগুলো কি কোনোভাবে পজিটিভিটি ছড়ায়, তাই জন্য আমাদের মাইন্ডের নেগেটিভিটি গুলোকে দূর করে? এবং তোমার সাথেও কি এক্স্যাক্টলি সেই জিনিসটাই হলো যে একটা নেগেটিভ ইম্প্যাক্ট যেটা হচ্ছিল অন্ধকার ঘরেতে, বা তুমি সারাদিন ধরে যেটা ভেবেছিলে সেটা নিয়ে আলোচনা করেছো, সেটাকে যখন তুমি একলা ছিলে সেটাকে নিয়ে ভাবতে ভাবতে তোমার কোথাও কি এটা মনে হয় যে এটা ওই নেগেটিভ এবং পজিটিভের খেলা? এখন এর সঙ্গে বিজ্ঞান দিয়ে ব্যাখ্যা করতে পারবো না, তবে একটা জিনিস বুঝেছিলাম যে আজান হচ্ছে মানে ভোর হয়ে এসেছে, এবং আমার যেটা ফিলিংস ভোর হয়ে এসেছে বা লোকজন উঠবে আর কোনো ভয় নেই, সেটা আমার মধ্যে থেকেও যেমন একটা ওই মানে পজিটিভিটি তৈরি করেছে। আর এর সঙ্গে ওই ঘটনাটা মানে চলে যাওয়া, যা আমি উপস্থিত এতক্ষণ ধরে যার উপস্থিতি আমি অনুভব করছিলাম, তার চলে যাওয়ার সঙ্গে বিজ্ঞানের কোনো যোগাযোগ আছে কিনা বলতে পারবো না, তবে আমার একটা ওই সাইকোলজিক্যাল এফেক্ট হতে পারে যে এবার তো ভোরে আসছে, আর তোমার ভয় নেই, এবার লোকজন উঠে পড়বে, বাড়ির লোকজন উঠে পড়বে, এবার আমি হয়তো স্বস্তি পাবো। হয়তো সেই জায়গা থেকে আমি স্বস্তি পেয়েছি, কিন্তু ওই সময় মনে হলো যে সে আর নেই বা বেরিয়ে চলে যাচ্ছে, তার সঙ্গে ওই ঘটনার কোনো যোগাযোগ আছে কিনা আমি বৈজ্ঞানিক ব্যাখ্যা করতে পারবো না। ঠিক, কিছু জিনিস কিন্তু ঘটনাটা হচ্ছে ঠিক আছে, ঘটনাটা ঘটেছিল। এখন সত্যি এই সমস্ত ঘটনা তো আর ওই বিজ্ঞান দিয়ে ব্যাখ্যা করা যায় না। জানি অনেক কিছু আছে যেগুলো আমরা সবকিছু A+B হোল স্কয়ারে হয়তো ফেলতে পারি না, কিন্তু হ্যাঁ এমন কিছু ঘটনা আছে যেটা হয়তো আগামী দিনে বিজ্ঞান যেহেতু অনেক উন্নত হচ্ছে, আগামী দিনে আমরা ভরসায় আশায় থাকলাম যে সবটা কিছুই হয়তো এই সমস্ত ঘটনার ব্যাখ্যা আগামী দিনে দেবে। কিন্তু এখনো অনেক ঘটনা আছে যেটা সরাসরি বিজ্ঞান দিয়ে ব্যাখ্যা করা যায় না, বা সেরকম লোকের অভাব হতে পারে যে এই নিয়ে প্রচুর গবেষণামূলক কাজ করেছে বা তাদের গবেষণালব্ধ ফলাফল সর্বসাধারণের মধ্যে পৌঁছে দিয়েছে, এমনও হয়তো প্রয়াস কম হয়েছে বলেই হয়তো আমাদের এত কিছু ভয় ভীতি বা ঘটনাগুলো আমাদের মনের মধ্যে জায়গা করে নিয়েছে, আজও আমরা তার সেটাকে বহন করে চলেছি। যাই হোক, তো প্রথম দিন কিন্তু এই ঘটনাটা ঘটে যাওয়ার পরে আমি কারোর সঙ্গে আলোচনা করিনি ইচ্ছাকৃত ভাবে যে আমার ভয়টা আমি কারোর মধ্যে কেন সঞ্চার করবো, ভয়টা আমার মধ্যেই থাক। কারণ এটা যদি আমি বলা বলি শুরু করি, প্রচারটা খুব দ্রুত হবে, ফলে ভয়টা তখনকার দিনে এই সংস্কারটা ছিল, আর আমরা যার বিরুদ্ধে কাজ করছি তার সপক্ষেই কিন্তু বলা হয়েছে। ফলে ওই দায়িত্ববোধের জায়গা থেকেই হোক, আর নিজেকে ওই একটা লজ্জাজনক পরিস্থিতি যে আমি ভয় পেয়েছি এটা বলতে হবে, তারা নিজের সংকোচ, তো সেই জায়গা থেকেই হোক আমি কিন্তু কাউকে বলি। এবং সারাদিন সন্ধ্যে পর্যন্ত রাত পর্যন্ত আমার মনের মধ্যে ওই ঘটনা কিন্তু আর রেখাপাত করেনি। ঠিক ছিল, আমি বুঝি প্রথম দিন হতেও পারে। তো আমাদের প্রতিদিনই একটু ওই ক্লাবে একটু ক্যারাম খেলা বা এই সমস্ত করে ফিরতে ফিরতে একটু গরমকালে তো একটু রাত্রি হতো, তো সেদিন ওই 12টার আগে কোনোদিনই হতো না, রাত্রি 12টার পর ফিরছি, তখনও কিন্তু আগের দিনের ঘটনা আমার কিন্তু ভুলে গেছে, যেটা হয়েছে ভুলে গেছি। সেম ঘটনা আবারও দ্বিতীয় দিন ঠিক 5-7 ফুট দূরে, যখন বাড়ির গেটে ঢুকছি 5-7 ফুট দূরে মনে হলো যে আমাকে অনুসরণ করে আমার পিছন পিছন আসছে। আচ্ছা, এবং আগের দিনের ঘটনা কিন্তু তখন আমাকে মনে করতে বাধ্য করাচ্ছে যে আগের দিনে এই ঘটনা ঘটেছিল। আমি আরো সাহস সঞ্চার করে চতুর্দিক দেখলাম, না কাউকে দেখতে পাচ্ছি না, ঘরে ঢুকলাম। আজকে স্বাভাবিকভাবে একটু ভয়টা আরো জাগিয়ে বসেছে যে দ্বিতীয় দিন এটা হচ্ছে কেন, এবং একই ঘটনা। কিন্তু অদ্ভুত ব্যাপার, সকালবেলা তুমি সকালে মনের মধ্যে কোন রকম ভয় ভীতি নেই, কিছু নেই, বা সারাদিন সন্ধ্যে রাত্রি, এবং বিভিন্ন কাজে আমাকে গেছি বিভিন্ন জায়গায়, এবং ওই যে
যে কাকিমা বলছি তার ছেলের সঙ্গে বিভিন্ন জায়গায় আমাকে যেতে হয়েছে, গেছি, রাতে ফিরেছি, কিন্তু কোথাও কিন্তু মনে হয়নি। আচ্ছা, ওনার মৃত্যু যেদিনকে হয়েছিল সেই মৃত্যুর সময়টা কি কোনোভাবে ওই 11:30 12টা এরকম কি নাকি? এখন যেহেতু সন্ধ্যে থেকে তাকে পাওয়া যাচ্ছিল না, আমরা তাকে দেখতে পেয়েছি 11টার পরে। আচ্ছা, তাহলে কোন সময়টা, এবং আমাদের দিকে যেটা মনে হয়েছে যে আরো 11টা যদি হয়, আরো 3-4 ঘন্টা আগে হবে। তখন ঘটনা হচ্ছে যে দ্বিতীয় দিনেও কিন্তু যখন আমি শুয়ে পড়লাম, দেখলাম সেই একই ঘটনা, মেঝে থেকে বসে আছি। আর কিন্তু দ্বিতীয় দিনে আমার উঠে লাইট অন করার আর সাহসটা হয়নি। এবং আমি পরিষ্কার বুঝতে পারছি একজন কেউ বসে আছে ওখানে, কিন্তু সে আমার কোনো ক্ষতি করছে না, ভয় দেখাচ্ছে না, কিন্তু নিজের জানান দিয়ে যাচ্ছি যে একজন আছে। এবং যত সময় যাচ্ছে, সময়ের সঙ্গে সঙ্গে আমার মনের মধ্যে ভয়টা বেশ চাপিয়ে বসছে, এবং গলা শুকিয়ে যাচ্ছে। আমি যে উঠে জলটা খাবো সেটাও আমি পাচ্ছি না। এই করতে করতে আবার সেই যখন ভোর হয়ে গেল, কখন সেই আজানের শব্দ, সেই চলে যাওয়ার অনুভূতি, আমার মন থেকে পুরো ভয় শূন্য, অর্থাৎ একদম ভয় শূন্য হয়ে গেলাম, একটুকু ভয় আর নেই। এবং পরিষ্কার মনে হলো আমার বাড়ি থেকে, এই আমার রুম থেকে বেরিয়ে চলে গেল। ওই দিন কিন্তু ভোরে আমার আর ঘুম আর হলো না, সারা রাত্রি জেগেছিলাম। ঘটনাটা কিন্তু পরে কিন্তু আমি 2-1 বন্ধুর সঙ্গে আলোচনা করলাম। তো যারা আমরা একসঙ্গে খুব ঘনিষ্ঠ হয়ে মেলামেশা করি, তাদের সঙ্গে আলোচনা করলাম, তাকে একটা মনের ভয় থেকে হতে পারে, স্বাভাবিক ব্যাপার। আর 2-1 দিন যাক, আস্তে আস্তে করে এটা হয়ে যাবে, সময় অনেক কিছু করে দিতে পারে। তো একদম টাটকা ঘটনা। আমরা আমাদের যেমন স্নেহ করতো, ভালোবাসতো, আবার তার শেষ যাত্রায় আমরা সর্বক্ষণের সঙ্গী ছিলাম। তার শেষ কাজটা আমরাই করেছি খুব দায়িত্ব নিয়ে। হয়তো এই জায়গা থেকে আমাদের মনে তার একটা গভীরভাবে রেখাপাত করেছে, সেই জায়গা থেকে হয়তো এরকম একটা অনুভূতি হলেও হতে পারে। সেটা আমরা এই বিজ্ঞান দিয়ে বোঝার চেষ্টা করেছি, বা হয়তো নিজের মনটাকে সক্রিয় করার চেষ্টা করি। তখনও কিন্তু বাড়িতে ও পাড়ায় যারা বয়স্ক আছে তাদের সঙ্গে এই ঘটনা নিয়ে আলোচনা করে ইচ্ছাকৃত ভাবি, তারা কিন্তু ভয় পেয়ে যাবে। ঠিক আছে। এবং 2 দিন পর থেকে কিন্তু পাড়ায় 2-1 বলছে একটু রাতের দিকে একটু বেরোতে যেন গা ছমছম, মানে তারা এই জিনিসটাকে অনুভব করছে। এখন হতে পারে তাদের একটা, যে আত্মহত্যা করলে স্বাভাবিকভাবে স্বাভাবিক মৃত্যু আর আত্মহত্যার সঙ্গে একটা তফাৎ থাকে, তো সেটা হয়তো ফিল করছি কি ওই প্রচলিত ধারণা থেকে বলছি যে এটা আত্মহত্যা করেছে, বা কেউ মারা গেলে, পাড়ায় আশপাশের লোকজন মারা গেলে 2-1 দিন একটু ওই ভয় ভয় থাকে, হয়তো সেই প্রচলিত ধারণা থেকে হয়তো বলতে পারে। কিন্তু আমরা যদি সেইটা বলি, বা আমি যদি বলি, তাহলে কিন্তু সেটা একটা ওই রূপ পেয়ে যাবে। তো সেই কারণে কিন্তু আমি কাউকে কিছু বলিনি, বন্ধু বান্ধবের সাথে আলোচনা করেছি। 3য় দিন, 4র্থ দিন, এই একটা দিন একই ঘটনা, ঘটছে, এবং আজানের পর বেরিয়ে যাচ্ছে। এবং দিন দিন কিন্তু আমার মনের মধ্যে একটা ভয়টাকে জাঁকিয়ে বসছে প্রতিদিন। এবং দিনের বেলাও কিন্তু আমি অস্বস্তিতে ভুগছি, রাতে ঘুম হচ্ছে না, বলা স্বাভাবিক কাজকর্ম করতে পারছি না, খুব সমস্যা তৈরি হচ্ছে, কিন্তু কাউকে কিছু বলতে পারছি না। এবং শরীর মানসিক এবং শারীরিক শক্তি অনেকটাই লোপ পেয়ে গেছে মনে হচ্ছে, অসুস্থ মনে হচ্ছে নিজেকে। বন্ধুদের সাথে আলোচনা করছি, বলো না জিনিসটা তো খারাপ নয়, একটু ভালো নয়, তো কি করা যায়। তো এই করে আমি বলবো, দেখ, অনেকে বলেছিল যে তাহলে চল আমরা হয়তো 2 দিন একসাথে থাকি, আর সেটা দরকার হবে না, আস্তে আস্তে করে ঠিক হয়ে যাবে। এবং আলটিমেটলি ঠিক হলো।
কিভাবে ঠিকঠাক কিভাবে বলো? ঠিকটা হলো তার পারলৌকিক ক্রিয়া যেদিনে শেষ হলো, আচ্ছা অদ্ভুত ভাবে সেই দিন থেকে এই ঘটনা ঘটে। আচ্ছা, মানে 12-13 দিন বাদে যে কাজটা থাকে। হ্যাঁ, ওই 12 দিনের হুম হুম কাজ হলো, হুম। তার সমস্ত এইসব যে শ্রাদ্ধ, এই সমস্ত যে কাজ টাজগুলো হলো, এই সমস্ত কাজ হওয়ার শেষ হয়ে গেল তারপরের দিন থেকে, মানে ওই যেদিনে ক্ষৌর কার্য হলো, মানে ওই দিন থেকে হুম হুম। মানে তার এই এই ঘটাটা বন্ধ হয়ে গেল একবারে। আচ্ছা এখন এর কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা আমি দিতে পারবো না, কিন্তু ঘটনাটা ঘটেছিল আমার মনে হয়। এবং আমিও জানতাম না 12 দিন ধরে সেম জিনিস সেই দেখেছো? ঘটনা ঘটেছে প্রতিদিন। আমি একটা অস্বস্তিকর অবস্থায় ছিলাম, হুম না পাচ্ছি কাউকে বলতে। এবং আমি আমার পরিচিত একজন বন্ধু আছে, সে তখন ওই হোমিওপ্যাথি বিএইচএমএস করছে, তার সঙ্গে আলোচনা করলাম। তো ওটা ঘুমার চেষ্টা করার দরকার হয়, হালকা ডোজের কোনো ঘুমের ওষুধ যদি দেওয়া যায় খা। আমি বললাম, না ওটা না করাই ভালো, ওটা সলিউশন তো নয়, বরং ঘটনাটাকে আরো পরখ করা এবং তার পিছনে যদি কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা থাকে বা কারণ থাকে, সেটাকে অনুধাবন করাটাই বরং শ্রেয়। ওই সাময়িকভাবে ঘুমের ওষুধ খেয়ে তো তার পার্মানেন্ট সলিউশন কিছু না। এবং এই যে 12 দিন পরে, মানে পারলৌকিক কাজ শুরু হওয়ার দিন থেকে তার যে ওই আশাটা, এখন বারবার বলছি যে এই আশাটা কিন্তু আমার একান্তই উপলব্ধি, এটা কিন্তু তোমার নিজের অনুভূতি, সেইটা থেকে আমি একদম পুরোপুরি মুক্তি পেয়েছি। এর পিছনে কোনো বৈজ্ঞানিক কারণ আছে কিনা আমি জানি না, নিজেও জানি না, এবং না করাই স্বাভাবিক। কিন্তু ঘটনাটা ঘটেছিল, একদম বাস্তব সত্য। এখনো সেটাকে আমি বিভিন্ন জায়গায় বলি যে এরকম একটা ঘটনা ঘটেছিল। তো এখন মনে হয় ঘটনা ঘটেছিল বলে আমি বলতে পারি। এটাও একটা জীবনের একটা বড় পাওয়া। আমি বলছি না এটা জীবনের সবার ঘটুক, কিন্তু এটা বলার মতো কিছু, এটা একটা সেই সময় একটা বিশেষ অনুভূতি। মানুষের অনেক রকম অনুভূতি, আনন্দের অনুভূতি, শোকের অনুভূতি, অনেক রকম অনুভূতি। আমরা খেলাধুলা করতাম, খেলার মাঠে সেই যে উচ্ছ্বাস, আনন্দ, তো সেটা একটা অনুভূতি। এটাও একটা ভিন্ন স্বাদের একটা অনুভূতি, এক্সপিরিয়েন্স। এটাও কিন্তু আমি বেশ মানে তাড়িয়ে তাড়িয়ে অনুভব করেছি। কোথাও গিয়ে আমার সেই মহেশের মহাযাত্রার গল্পটা মনে পড়ে যাচ্ছে, যেখানে মহেশ আর কি একদম বৈজ্ঞানিক এবং সে বিজ্ঞানসম্মত ভাবে সবকিছুকে ঠিক করে, এবং লাস্টে তার যখন মৃত্যু হলো সে এসে জানান দিল যে আছে আছে সব আছে হরিনাথ। এখন ওই যে মহেশের মহাযাত্রায় যেহেতু আমি ওই ভূমিকায় ছিলাম, এখনো মনে হচ্ছে যে আগে যদি ওটা করতাম হয়তো মনে হতো যে ওর সঙ্গে বোধহয় এর কোনো একটা যোগাযোগ আছে, থাকলো তার ঠিক। কিন্তু আমি যখন মহেশের মহাযাত্রাটা ওই রোলটা করেছিলাম, তখন মনে হয়েছিল যে ওই ঘটনাটা বোধহয় আবার এখানে পুনরাবৃত্তি, এই জন্যই এত ভালো করে করতে পেরেছিল হয়তো।